নমস্কার। স্বয়ংপ্রভা ক্লাসেসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আমি একাডেমিক কাউন্সিলর ঈশানী দে। আজকের ইগনুর আঞ্চলিক কেন্দ্র থেকে এই সম্প্রসারণের মাধ্যমে সকল শ্রোতাদেরকে নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটা আমরা শুরু করছি। তো গতবারের ক্লাসের মতো আজকের ক্লাসেও আমরা ব্লক 1 এতেই আমরা সীমাবদ্ধ থাকবো, যেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া আন্ডার দ্য কোর্স BSOC 102 সোশিয়োলজি অফ ইন্ডিয়া। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ইউনিট 1 আর ইউনিট 2। ইউনিট 1 ছিল ইন্ডোলজিক্যাল ডিসকোর্স মানে ভারতবিদ্যা, আর ইউনিট 2 ছিল হচ্ছে কলোনিয়াল ডিসকোর্স উপনিবেশ আলোচনা। তো আজকের ইউনিট 3টা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে ন্যাশনালিস্ট ডিসকোর্স, জাতীয়তাবাদী ধারণা। এবং আরেকটা যেটা ইউনিট সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এটা কিন্তু একটা গোটা ইতিহাসের যে একটা ডেফিনেশন বা একটা যে কনসেপ্ট, সেটার উপরে কিন্তু একটা কাটাছেড়া হয়েছে বাই ভ্যারিয়াস স্কলার্স, যারা এটা নিয়ে পড়াশোনা করেছেন, যারা গবেষক, তাদের মাধ্যমে। তো এটাকে বলা হচ্ছে সাবঅল্টার্ন ক্রিটিক, মানে হচ্ছে নিম্নবর্গের তৈরি করা ইতিহাস। এবার এই জায়গাটা আমি আসবো, সেটা হচ্ছে যে এই যে ইউনিট 1, 2 and 3 and 4 এগুলো কিন্তু সবকটাই কিন্তু খুব ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, যখন আমরা এই দুটো ইউনিট যখন আলাদা আলাদা করে যখন আমরা ডিসকাশন করি, তখন কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু প্রিসিডিং ইউনিটের সাথে কিন্তু একটা যোগাযোগ আছে এবং রিলেশন কিন্তু থেকেই যায়। তো সেই অনুযায়ী আমি ডিসকাশনটা আমি করবো, আলোচনাটা করবো। এবার এই সাবঅল্টার্ন ক্রিটিকে আমি আসছি যে এই যে ইতিহাস জিনিসটা, সেটা কখনো কখনো দেখা যায় যে এমন এমন ঘটনা ঘটলো, সেটা হয়তো এই পাবলিক ডিসকোর্সে বা সর্বসমক্ষে যে আলোচনা যেটা হয় সেটা হয়তো দৃশ্যমান হয়, যেটা হচ্ছে যে ইট বিকামস ভিজিবল। হ্যাঁ, কিসের মাধ্যমে? ধরা যাক সেটা হয়তো আমরা যখন স্কুলে কোনো বইয়ে পড়ি, টেক্সট বইয়ে পড়ি, বা খুব কম করে হোক সেটা হয়তো কলেজ লাইফে গিয়ে আমরা হয়তো কলেজে পড়াশোনা করি। কিন্তু এমন অনেক ঘটনা আছে, হ্যাঁ, বা ধরো যে এই যে ইনসিডেন্টস গুলো, সেগুলো এমন একটা শ্রেণীর মাধ্যমে তৈরি করা, হ্যাঁ, সেটা হয়তো আমাদের পাবলিক ডিসকোর্সে সবসময় হয়তো সেটা দৃশ্যমান হয় না। ইট হ্যাজ দ্য টেন্ডেন্সি, হ্যাঁ, যে এটাকে ইনভিজিবলাইজ করা হবে। সেটা হয়তো রাষ্ট্রের মাধ্যমে হোক, বা ভায়া এডুকেশন পলিসি, ভায়া ল্যাঙ্গুয়েজ পলিসি, ভাষার মাধ্যমে হোক বা শিক্ষার মাধ্যমে। সবসময় এটা বাই ডিফল্ট, এটা যে সবসময় যে ইচ্ছাকৃতভাবে হচ্ছে তা নয়, কিন্তু বাই ডিফল্ট হয়তো অনিচ্ছাকৃতভাবে অনেক সময় দেখা যায় যে এই যে বিশেষ একটা যে শ্রেণীর তৈরি করা যে একটা ইতিহাস বা ঘটনাগুলো, সেগুলো হয়তো সবসময় হয়তো আমরা হয়তো টেক্সট বই বা পুঁথিগত বিদ্যায় হয়তো আমরা দেখতে পাই না বা শুনতে পাই না। এবং এখানে দাঁড়িয়ে যে সাবঅল্টার্ন ক্রিটিকের যে আলোচনা এবং সমালোচনামূলক যে আমরা যে এটা করব, ডিসকাশনটা করব, সেখানে দেখা যাচ্ছে যে এইসব গবেষকরা কিন্তু যতদূর সম্ভব চেষ্টা করেছেন যে আমাদের জনসাধারণের মাঝখানে এই যে ঘটনাগুলো, হ্যাঁ, সেগুলোকে তুলে ধরতে। এবং বলা এটা আমার কর্তব্য যে এটার পায়োনিয়ার এবং যিনি স্রষ্টা, তিনি হলেন ইতিহাসবিদ রণজিৎ গুহ, এবং আরো অন্যান্য অনেকে আছেন, আমি তাদের কথা আমি পরে আসছি। তো নেক্সট স্লাইডে আমি যাচ্ছি। তো দেখা যাচ্ছে এই যে আমরা ইতিহাস বলতে যেটা বুঝি, সেটা হচ্ছে আমি আগের ক্লাসেও যখন আমি ইতিহাসবিদ দিদি কসম্বির আমি যখন এক্সাম্পলটা দিচ্ছিলাম, সংজ্ঞাটা দিচ্ছিলাম, তো এটাই বলতে চাইছিলাম যে যখন আমরা কোনো জিনিস নিয়ে আলোচনা করি, যখন কোনো ঘটনা নিয়ে আলোচনা করি, তখন সেটার মধ্যে দেখা যায় যে এই যে ইতিহাস কনসেপ্টটা কিন্তু দুটো ভাবে আমরা দেখি। আর সেটার একটা বড় কিন্তু অংশটা হচ্ছে মোডস অফ প্রোডাকশন বা উৎপাদন পদ্ধতি। এবং উৎপাদন পদ্ধতির মানেটা কি? একটা হচ্ছে প্রোডাক্টিভ ফোর্সেস, যদি আমি কার্ল মার্কসের তত্ত্ব অনুযায়ী আমি যদি ধরি আমি এই মার্কসিস্ট নোশন অনুযায়ী, তাহলে প্রোডাক্টিভ ফোর্সেস যেটা হচ্ছে সেটা হচ্ছে এই
বেঁচে থাকার যে সামান্য যে বেসিক সাস্টেনেন্স গুলো, যেমন হচ্ছে প্রকৃতি, খাদ্য, জমি, জল, বিভিন্ন রকমের বস্তু সরবরাহ করা, যেমন হচ্ছে অস্ত্র, তারপর প্রযুক্তি, এগুলো সব মিলিয়ে যখন একটা মানুষের একটা প্রকৃতির সাথে যখন একটা সম্পর্ক তৈরি হয় বা বেঁচে থাকার লড়াই তৈরি হয়, সেটা কিন্তু হয়ে যায় রিলেশনস অফ প্রোডাকশন। এবার এইখানে যেটা হচ্ছে সেটা হলো যে এই যে জিনিসগুলোর ওপরে যে একটা অধিকার বা আধিপত্য, বেঁচে থাকার লড়াই এবং সাথে সাথে যে সম্পর্কগুলো, সেটা কিন্তু দুই গোষ্ঠীতে ভাগ হয়ে যায়। এটা ইতিহাস জুড়ে এবং প্রত্যেকটা সোসাইটিতে, যেটা কার্ল মার্কস বলেছেন, আছে। যদি আমরা হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম বা ঐতিহাসিক বস্তুবাদ অনুযায়ী দেখি যে দুভাগে দুটো গোষ্ঠীতে ভাগ করে, যে একটা গোষ্ঠী যাদের হাতে এই সমস্ত কিছু জিনিসের একটা মানে অধিকার এবং অ্যাক্সেসটা আছে, হ্যাঁ, যেটা একটা হচ্ছে যে পৌঁছে যাওয়ার যে একটা মাধ্যম, সেটা আছে। আবার অন্য গোষ্ঠীর কাছে দেখা যাচ্ছে যে এইসব যে যে প্রোডাক্টিভ ফোর্সেস গুলো, হ্যাঁ, যে এই ধরে রাখা যায় যে প্রকৃতির সাথে যে যুক্ত জিনিসগুলো, সেখানে কিন্তু তারা অনেকটাই বঞ্চিত, বা তাদের কিন্তু সেই যে পৌঁছে যাওয়ার যে মাধ্যমটা সেটা থাকে না। তো ফলে কি হয়, ইতিহাস হচ্ছে, আমরা যদি কনভেনশনাল ডেফিনেশন অনুযায়ী ধরি, তাহলে কিন্তু দেখা যায় সেই বেঁচে থাকার লড়াই, সেই মানে সাম্রাজ্যের যুদ্ধ, সেই হচ্ছে প্রযুক্তিগত দিক দিয়ে কে কত বেশি শক্তিশালী, তো এই নিয়ে কিন্তু একটা ইতিহাসের কনসেপ্টটা তৈরি হয়। এইখানে সাবঅল্টার্ন ক্রিটিকটা যদি আমি বলি, যে ইতিহাসের কনসেপ্টটা কিন্তু একদম উল্টে দিয়ে দেখা, সেটা হচ্ছে যে সবসময় এই যুদ্ধ সাম্রাজ্য হিসেবে না দেখে এই হিসেবে দেখা উচিত যে বৈষম্যটা কোথায় এবং কেন, এবং বৈষম্য যে হচ্ছে তার প্রতিরোধ করার যে একটা যে প্রয়াস, বা ধরা যেতে পারে যে একটা একত্রিত হওয়ার যে একটা পলিটিক্যাল স্টান্স, সেটা কিন্তু আমরা পরে সাবঅল্টার্ন স্টাডিজে আমরা দেখব। তো আপাতত যেটা দেখা যায়, মানে আমরা যেটা আলোচনা করবো এই মুহূর্তে, যে হচ্ছে এটার সাথে জাতীয়তাবাদী বা যে ন্যাশনালিস্ট ডিসকোর্স, এটার সাথে কিভাবে সূক্ষ্মভাবে রিলেটেড আছে। যদি আমি প্রথম কথা যে ইংলিশ ডেফিনেশনটা যদি আমি খুব সাধারণ ডেফিনেশন যদি বলি, এটা কিন্তু হচ্ছে যে ওয়ান কালচার, ওয়ান ল্যাঙ্গুয়েজ, ওয়ান টেরিটরি, হিস্ট্রি, ওয়ান এথনিসিটি অ্যান্ড ওয়ান রিলিজিয়ন। যদিও আমি এখানে একটা ছোট করে বলবো যে এই যে জাতীয়তাবাদী যে কনসেপ্টটা, যে সবাই একইভাবে একটা চেতনাগত দিক দিয়ে যে ভাববে, হ্যাঁ, বা একটা একত্রিত হবে বা একটা যে সলিডারিটি দেখাবে, সেখানে কিন্তু ইতিহাসটা কিন্তু সবসময় কিন্তু এক হয় না। এইটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, যে ওয়ান হিস্ট্রি যদি আমরা বলতে যাই, তখনই কিন্তু ওই যে প্রথমে যখন আমি ক্লাসটা শুরু করার সময় বলেছিলাম যে কিছু কিছু জিনিস কিন্তু অদৃশ্য হয়ে যায়, ইনভিজিবলাইজ হয়ে যায়। এটা কিন্তু ওই যে বললাম যে কখনো কখনো সেটা হয়তো রাজনৈতিক দিক দিয়ে হয়তো অনিচ্ছাকৃতভাবেও হতে পারে, ইচ্ছাকৃতভাবেও হতে পারে, কিন্তু বাই ডিফল্ট এটা হয়ে যায় যে পাবলিক ডিসকোর্স থেকে কিন্তু সেটা মুছে যায়, বা আমরা হয়তো কোনোদিন জানতে পারি না। সেটারই সমস্যা কিন্তু হচ্ছে ওয়ান হিস্ট্রির দিক দিয়ে। কিন্তু আমরা যদি এখন প্রেজেন্ট পয়েন্টে যদি আমরা ধরে রাখি, তাহলে আমরা কনসিডার করতে পারি যে ওয়ান হিস্ট্রি, ওয়ান এথনিসিটি অ্যান্ড ওয়ান রিলিজিয়ন, যেটা হচ্ছে একক যে সংস্কৃতি, ভাষা, ইতিহাস, জাতি, ধর্ম এবং রাজ্যক্ষেত্র, এবং ইতিহাস যেভাবে আর কি আমরা ডিল করছি উৎপাদন পদ্ধতির বেসিসে, যেভাবে আমরা ইতিহাসটাকে ডিফাইন করছি, তো আপাতত সেইভাবেই ধরা যাক। এবার যেটা বলা হচ্ছে যে এই যে চেতনাটা, এই যে আবেগটা, সেটা কিভাবে আসে। এবার দেখা যেতে পারে যে একটা কোনো পার্টিকুলার জায়গায় বা কোনো টেরিটরিতে, সেখানে বহু হাজার হাজার মানুষ এবং লক্ষাধিক মানুষ বসবাস করে। সেখানে কিন্তু আমাদের যদি একসূত্রতা বেঁধে রাখাও হয়, তাহলেও কিন্তু একটা মানুষ কিন্তু আরেকটা মানুষকে ব্যক্তিগতভাবে কিন্তু চিনবে না, জানবে না। সেটা তখনই সম্ভব যখন একে অপরের সাথে আমাদের কিন্তু একটা ইন্টারপার্সোনাল কমিউনিকেশন হয়, যেটাকে বলে আন্তঃব্যক্তিক একটা যে যোগাযোগ মাধ্যম, একটা যোগাযোগ স্থাপন করা, সেটা যদি হয়, এবং
সেটা তখনই সম্ভব যখন আমরা দেখি যে একটা টেকনোলজিক্যাল একটা ডেভেলপমেন্ট হচ্ছে, হ্যাঁ, বা ধরা যেতে পারে একটা আরবানাইজেশনের পথে যাচ্ছে, মানে হচ্ছে যে গ্রাম থেকে যখন যে যে কাঠামোটা যখন একটা শহরাঞ্চলে একটা পরিণত হচ্ছে। তো এই যে যখন সোশিওলজিস্টরা যে সমাজতাত্ত্বিকরা যখন শহুরে বা আরবান স্টাডিজ এর ব্যাপারে যখন পড়াশোনা করে, তখন কিন্তু এইটার উপরেই কিন্তু জোর দেয় যে মানুষের মধ্যে কিন্তু যাতায়াত হবে, মোবিলিটি, মানুষের মধ্যে একটা একটা যে অ্যাসপিরেশন বা এগিয়ে যাওয়ার যে একটা ইচ্ছা বা সদিচ্ছা, হ্যাঁ, যে একটা বেটার লাইফস্টাইলের জন্য, সেটা কিন্তু একটা ওয়ান অফ দ্য ফিচার্স অফ the studies of the analysis of urban sociology। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে কমিউনিকেশন, এইখানে কিন্তু একটা ইন্টারপার্সোনাল একটা যোগাযোগ একটা তৈরি হয় মানুষের সাথে মানুষের, হ্যাঁ, একে অপরের সাথে, যেখানে কিন্তু একটা মানুষ হয়তো এখানে কিন্তু এটা বলা হচ্ছে না যে একটা মানুষ দুনিয়ার সব মানুষকে চিনে থাকবে, কিন্তু এই যে কমিউনিকেশনের মাধ্যমে বা এই যে একটা আরবানাইজেশনের মাধ্যমে সেখানে কিন্তু দেখা যাচ্ছে বহু মানুষ বহু গোষ্ঠীর সাথে মিলিত হচ্ছে, সম্মিলিত হচ্ছে, তাদের মতাদর্শ বা চিন্তাধারা এক হচ্ছে, ফলে কি হচ্ছে একটা কিন্তু কোথাও সংহতির জায়গা কিন্তু একটা তৈরি হচ্ছে, যেখানে কিন্তু পরস্পরের জন্য আমরা আবেগতাড়িত হয়ে পড়ি এবং আমরা মনে করি যে হ্যাঁ, আমরা একসাথে মিলে কোনো কিছুর একটা কোনো দাবি রাখতে পারি বা ধরে রাখা যাক যে একটা পলিটিক্যাল প্রসেসে পার্টিসিপেট করতে পারি এবং আমরা সবাই এক, এইভাবেই দেখা যাক, মানে এটা কিন্তু দেখা হয়। তো এইবার এই যে যোগাযোগ স্থাপনটা, সেটার কিন্তু পেছনে একটা কারণ আছে, সেটা হলো যে এই যে একটা মাধ্যম, সেটা কিন্তু একটা সংবাদ মাধ্যম হতে পারে, একটা প্রকাশনা বা পাবলিশিং হাউসের মাধ্যমে হতে পারে, ভায়া ধরে রাখা যাক একটা ছোট ছোট বই, একটা প্যাম্পলেট, একটা পলিটিক্যাল পোস্টার, হ্যাঁ, এইসবের মাধ্যমে কিন্তু মানুষ মানুষের কাছে আরো চলে আসে। তাহলে এই যে আমরা যে ভাবছি যে আমরা সবাই এক, চলনে মননে যাই বলি, এটার কিন্তু পেছনে ওয়ান অফ দ্য রিজন, বলবো না যে দি ওনলি রিজন, বাট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে সেটা হচ্ছে দি রাইজ অফ প্রিন্ট ইন্ডাস্ট্রি। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমি যেমন এই এখানে তুলে ধরেছি যে প্রিন্ট অ্যান্ড পাবলিশিং ইন্ডাস্ট্রিজ রাইজ ওয়াজ বাই 1500। এবার বলে রাখা ভালো যে এই যে 1500 শতাব্দীতে যে এই যে প্রকাশনার বা মুদ্রণ শিল্পের যে প্রসারটা হচ্ছে, সেটা কিন্তু নতুন কোনো ফেনোমেনা নয় আর কি, ঘটনা নয়। সেটার কারণটা হচ্ছে যে আজকে কিন্তু মধ্যযুগেও কিন্তু গ্রন্থাগারের কিন্তু যে ধারণাটা, সেটা কিন্তু বিভিন্ন কিন্তু এরকম সাম্রাজ্যে, বিশেষ করে আইরিশ সাম্রাজ্যে কিন্তু এরকম দেখা গেছে। তো লাইব্রেরি কনসেপ্ট ইজ নাথিং নিউ, সেখানে কিন্তু পুস্তক ছিল বা পাথর খচিত যে লেখনী সেগুলো কিন্তু আছে, তারপরে পাণ্ডুলিপি যা বলা যায়। তো সেখানে কিন্তু মানে লিখিত যে রেকর্ড, সেটার কিন্তু কোনোদিন অভাব ছিল না। অভাব যেটা ছিল সেটা হচ্ছে ছড়িয়ে পড়া, হ্যাঁ, যে একটা যে বিস্তার করা, যে এই যে একটা ইনফরমেশন, এই যে একটা রিটেন রেকর্ডস, সেটার একটা যে কোথাও একটা ইনফরমেশনকে যে ডিসিমিনেট করতে হবে, সেটা কিন্তু কোথাও একটা অভাব ছিল, বিকজ অফ দি ল্যাক অফ টেকনোলজিক্যাল ইনোভেশন, যেটা ইউরোপে কিন্তু এসছে একটা বিশেষ একটা পলিটিক্যাল ডেভেলপমেন্টের মাধ্যমে, সেটা হচ্ছে শিল্প বিপ্লব, আমরা যেটাকে ইংরেজিতে বলি যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। তো তার আগে ডেফিনেটলি সেটা ছিল হচ্ছে জ্ঞান ভিত্তির মাধ্যমে, কারণ জ্ঞান ভিত্তি তো হচ্ছে এটা একটা বেস বা ফাউন্ডেশন। কেন কি জ্ঞান ভিত্তি যদি আমরা দার্শনিক ইমানুয়েল কান্টের হিসাবে যদি ধরি, তাহলে এটা হচ্ছে যে আমরা সকলেই স্বতন্ত্র ব্যক্তি, যাদেরকে নিয়ন্ত্রণ করা যাবে না। এবং এই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা একটা স্বতন্ত্র ব্যক্তির কথা বলি, তখন কিন্তু ইমানুয়েল কান্ট বলছে যে আমাদের কিন্তু এটা কিন্তু এনশিওর করতে হবে, হ্যাঁ, যে এটা দেখতে হবে যে আমরা শুধু ধর্মগুরুদের নয় বা কুসংস্কার আচ্ছন্ন হয়ে নয়, বরং একটা যদি রাষ্ট্রের যদি পুলিশ বা প্রশাসকও যদি আমাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, আমাদের কিন্তু এটা দায়িত্ব যে আমরা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে আমরা আমাদের চিন্তা
এবং যে আমাদের মত সেটা আমরা ব্যক্ত করব। একটা কোথাও একটা রেশনালিটি থাকবে, মানে যেটা হচ্ছে একটা যৌক্তিকতার একটা ছাপ থাকবে। তো সেটা তো স্বাভাবিকভাবেই যদি একটা যৌক্তিকতার ছাপ থাকে তাহলে তো সেখানে একটা বৈজ্ঞানিক ভিত্তি আসে, এবং বৈজ্ঞানিক ভিত্তির মাধ্যমেই কিন্তু দেখা যাচ্ছে যে আজকে ফ্রান্সে যেটা হয়েছে সেটা হচ্ছে একটা রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে, ফরাসি বিপ্লব, গণতান্ত্রিক মাধ্যমে যে মানুষটি একটা চাইছে যে সবার একটা একটা সমতা ফিরে আসুক, একটা ইকুয়ালিটি আসুক, যে এখানে একটা অত্যাচারী রাজা লুই XIV অধীনে যেভাবে কৃষকরা শোষিত হয়েছে এবং অনাহারে মরতে বসেছে সেটা যেন না হয়। আমরা স্বতন্ত্র এবং আমাদের কিন্তু সমান অধিকার আছে, যেখানে কিন্তু এই যে ফিউডাল সোসাইটি, হ্যাঁ, সেখানে কিন্তু যে স্তরগুলো আছে সেই স্তরগুলো কিন্তু যেন ভেঙে দেওয়া হয়। এবং ফ্রান্সে যেটা হতো সেটা কিন্তু হচ্ছে এস্টেট সোসাইটি। এই এস্টেট সোসাইটিটার বিরুদ্ধে কিন্তু মানুষ গর্জে উঠেছিল। তো যাই হোক, তো এটা হচ্ছে একটা ফ্রেঞ্চ রেভলিউশনের কথা আমি বললাম। আর যেটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা বলছি সেটা হচ্ছে ইংল্যান্ডে দেখা যাচ্ছে যে এই যে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই রিটেন রেকর্ডস গুলো, এই যে নথিভুক্ত যে লিখিত যে রেকর্ড গুলো, সেটা কিন্তু এই যে মানুষের কাছে পৌঁছচ্ছে না, তার কারণটা হচ্ছে কিন্তু ল্যাক অফ ইন্ডাস্ট্রি। এবং এই জায়গাতেই কিন্তু এই যে জিনিসগুলো যে এতদিন যেটা অভিজাত শ্রেণীদের হাতে সীমাবদ্ধ ছিল যে তারাই শুধু পড়াশোনা করবে এবং জানবে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু অনেক ব্যাপারে নিজেকে শিক্ষিত করে তুলতে পারছিল না। এবং এর ফলেই কিন্তু দেখা যাচ্ছে যে কোথাও একটা ইনফরমেশন যে পৌঁছানোর কাজটা সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছিল। কিন্তু শিল্প বিপ্লবের ফলে কি হয়েছে, এই যে প্রকাশনাটা যেটা আজকে ছোট মাপের ছিল, নিজেদের মধ্যে ছিল, একটা ছোটখাটো একটা নিজস্ব ভাগ ছিল, সেটা কিন্তু একটা বড় একটা কমার্শিয়ালাইজড রূপ বা বাণিজ্যিকরণের দিকে চলে গেছে, যেটা একটা প্রকৃতপক্ষে একটা ছাপাখানা যেটাকে আমরা বলি সেই জায়গায় কিন্তু চলে গেছে জিনিসটা। তো আমরা দেখছি যে 1500 শতাব্দীতে যে মুদ্রণ শিল্পের প্রসার হয় এবং সংবাদপত্র প্রকাশনার একটা প্রসার ঘটে, এটা হচ্ছে একদম পুরো ইউরোপীয় মাধ্যমের ইউরোপীয় যে প্রেক্ষাপট সেই অনুযায়ী কিন্তু আমরা নেশন আর ন্যাশনালিজমকে আমরা ডিফাইন করতে পারছি যে at the start of 1500 রাফলি সেই দিক দিয়ে দেখতে গেলে। এইবার যেটা হচ্ছে, এই যে আমি যদি ধরে রাখি যে লাস্ট সেন্টেন্সটা মানে যেটা বলছি যে এই যে কমনালিটি এন্ড সেন্স অফ সলিডারিটি, কিন্তু এটা দেখা যাচ্ছে যে আমাদের বাংলাতে প্রথম যে প্রকাশনা যে হয় সেটা কিন্তু হুগলিতে 1778-এ। কিন্তু কোথাও একটা দেখা যাচ্ছে যে যেটা ইউরোপে যে মাস এডুকেশন বা মানে একটা যে জনগণের যে একটা শিক্ষা সেটা যেমন রাতারাতি পৌঁছে গেছে, হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু নেশন আর ন্যাশনালিজমকে ওয়ান কালচার ওয়ান ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা ডিফাইন করতে পারছি। কিন্তু এই সাউথ এশিয়ায় বা এই যে উপমহাদেশে সেই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে জিনিসটা কিন্তু এখনো সেটা কিন্তু ফলপ্রসূ হয়নি। যে এই যে ছাপাখানাটা 1700 শতাব্দীতে থাকা সত্ত্বেও হুগলিতে যে কেন এরকম হচ্ছে, যে আমাদের কিন্তু মাস এডুকেশন কনসেপ্টটা পৌঁছাতে আরো দেরি হয়েছে, সেটা আমরা আসছি। এই কারণে যে আজকে যখন ইউরোপকে যদি আমরা দেখি, যদি একটু যদি ইতিহাসটাকে যদি ব্যাখ্যা করি, এই যে যেহেতু বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে এই যে ফোর্সেস অফ প্রোডাকশন বা রিলেশনস অফ প্রোডাকশন এর একটা লড়াই যখন চলছে দুটো শ্রেণীর মধ্যে, তখন কিন্তু হয়ে যাচ্ছে যে এক শ্রেণী আরেক শ্রেণীর বিরুদ্ধে কিন্তু প্রতিরোধ ক্ষমতা তৈরি করছে, তারাও তাদের মতন বিদ্রোহ করছে, এবং কখনো কখনো দেখা যাচ্ছে হয় তারা সেই সাম্রাজ্য থেকে বিতাড়িত হচ্ছে, নির্বাসিত হচ্ছে, আর নয়তো দেখা যাচ্ছে যে তারা হয়তো বিজয় ঘোষণা করা হয়তো নতুন সাম্রাজ্য তৈরি করেছে। তো ফলে কি হচ্ছে, একটা সাম্রাজ্য আরেকটা সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করে চলেছে। তো তার মধ্যে কিন্তু ইউরোপের আবার খ্রিস্ট ধর্মের কিন্তু একটা ধর্মের যুদ্ধও কিন্তু চলেছে অন দ্য বেসিস অফ দিস ইথস অফ ক্যাপিটালিজম, সেটা হচ্ছে প্রোটেস্ট্যান্টিজম ভার্সেস ক্যাথলিসিজম। তো এবার ধরা যাক যে কার্ল মার্কসের ব্যাখ্যায় যদি আমরা ধরি
যে যখন এই প্রকৃতির সাথে যখন এই সম্পর্কটা যখন দেখা যায় যে সংকুচিত হয়ে আসছে, মানে যখন এই রিসোর্স গুলো দেখা যাচ্ছে যে মানুষের জনসংখ্যার মানে বেসিসে দেখা যাচ্ছে সেই এই রিসোর্স গুলো কমে আসছে বা অভাব ঘটছে, তখন কিন্তু এই ইউরোপীয় সাম্রাজ্যগুলো দেখা যাচ্ছে যে তাদের যখন ভান্ডারে টান পড়েছে, তখন কিন্তু তারা ঠিক করেছে যে এইভাবে বিভিন্ন অজানা দেশে পাড়ি দিয়ে সেই দেশে কিন্তু একটা রাজনৈতিক আগ্রাসন দেখাবে, যেটাকে বলছে একটা মানে ইম্পিরিয়ালিজম বা কলোনিয়ালিজম, অ্যান্ড ইট ইজ নাথিং বাট পলিটিক্যাল অ্যাগ্রেশন। আর সেই সব অজানা দেশে, যেটা আমি আগের ক্লাসে বলেছিলাম যে ইস্টার্ন কান্ট্রিজে বা নন ওয়েস্ট কান্ট্রিজে, যেটা এডওয়ার্ড সাইডের ভাষায় হচ্ছে ওরিয়েন্টালিজম। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে এইসব দেশগুলো এশিয়া, আফ্রিকা, মিডল ইস্ট এইসব জায়গায় কিন্তু আস্তে আস্তে ইউরোপীয়রা কবজা করতে আরম্ভ করেছে। তাহলে স্বাভাবিকভাবে সেইখানে দাঁড়িয়ে কিন্তু জাতীয়তাবাদীর ব্যাখ্যা কিন্তু অনেকটাই আলাদা হয়ে যাবে। এবং এই কারণে যেহেতু এই আমাদের ভারতে আমাদের যে নেটিভসরা বা সেখানকার যারা যে জনমানুষ, তারা যেহেতু অনেকদিন ধরেই শোষিত হয়েছে তো এবং বঞ্চিত থেকেছে একটা শিক্ষার থেকে, তো ফলে আমরা কিন্তু এটা কখনোই এক্সপেক্ট করতে পারি না যে তারা রাতারাতি সেই সংবাদ মাধ্যমের সুযোগটা নিয়ে বা প্রকাশনার সুযোগটা নিয়ে তারা তাদের একটা মনের মধ্যে সেই চেতনাটা জাগাবে যে তাদের মধ্যে এক মানে যে সংস্কৃতি এবং ভাষাটা যে এক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে ভারত এমন একটা একটা ল্যান্ডস্কেপ, সেখানে কিন্তু এক ভাষা এবং এক সংস্কৃতি কিন্তু নেই। তো সেখানেও কিন্তু একটা সমস্যা একটা তৈরি হয় যে কিভাবে নেশনাল ন্যাশনালিজমকে ডিফাইন করতে হবে। এবং বেনেডিক্ট অ্যান্ডারসন এটা খুব ভালোভাবেই করেছেন। এটা উনি একজন আইরিশ একজন রিসার্চার, গবেষক, ইউনাইটেড স্টেটসের আমেরিকাতেই বেশিরভাগটাই উনি তার গবেষণা পদ্ধতি চালিয়েছেন। আর তার ফেমাস যে বইটা আছে সেটা হচ্ছে ইমাজিন কমিউনিটিস। এই যে এটা ইমাজিন কেন মনে হচ্ছে যে কোথাও একটা আমরা একটা সচেতনতার মাধ্যমে আমরা জিনিসটাকে কিন্তু আয়ত্ত করে নিচ্ছি, আমরা কিন্তু জিনিসটাকে কিন্তু একটা আপন করে নিচ্ছি এই জনগোষ্ঠীটাকে, যে আমি যেটা ভাবছি যে উল্টো দিকের মানুষটাও কিন্তু সেটাই ভাবছে এবং আমরা সবাই এক, দ্যাট ফিলিং অফ ওয়াননেস। তো এবার দেখা যাক এই যে বেনেডিক্ট অ্যান্ডারসনের মতে জাতীয়তাবাদীর ব্যাখ্যাগুলো কি কি। যেমন বলছে, আমি যদি সত্যি মানে এটা যদি আমি ইংরেজি যদি আমি করে বলি যে নো সাইন্টিফিক সিঙ্গল সাইন্টিফিক ডেফিনেশন, একক সংজ্ঞা তো এটা করা কঠিন, এবং এটা দেখা যাচ্ছে যে a phenomena exists yet it is difficult to devise a particular scientific definition। সেটা হচ্ছে এই যে বলছে যে গবেষকরা তো পদ্ধতিগতভাবে তো ব্যাখ্যা করে সব জিনিসই এবং ব্যাখ্যা করাটা উচিত, কিন্তু সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে এই ভেরিয়েশনের কিন্তু একটা যে এই যে একটা ডিফারেন্স আছে, এই যে একটা পার্থক্য আছে, যে ইউরোপে একরকম ভাবে দেখছি এবং আমরা এশিয়াতে কিন্তু আরেক রকম ভাবে দেখছি, সেটা কিন্তু একটা সমস্যার সম্মুখীন হয় রিসার্চের ক্ষেত্রে। ইনফ্যাক্ট আমি যদি পলিটিক্যাল সায়েন্টিস্ট একজন রাষ্ট্রবিজ্ঞানের একজন গবেষক প্রফেসর নীলা চন্দ্রকের যদি কথা বলি, আমি 2017 সালের ওনার একটা লেখা, সেটা হচ্ছে দ্য টিরানি অফ দ্য মেজরিটি যদি আমি বলি, তো সেখানেও কিন্তু উনি কিন্তু দেখিয়েছেন যে এই যে জার্মানিতেও কিন্তু রিলিজিয়াস ওয়াইজ প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক যে জনগোষ্ঠী বা আছে, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে সবাই কিন্তু একরকম ভাবে ভাবে না জার্মানিতেও বসে, এবং জার্মানি ওভারওয়েলিং পপুলেশন কিন্তু হচ্ছে বোথ মানে ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট। ক্যাথলিক একটু সংখ্যায় সামান্য হলেও একটু বেশি আছে। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু প্রোটেস্ট্যান্টসরা যেখানে 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 বর্ডারিং যে রাষ্ট্রগুলো, যে ফ্রান্স, সুইজারল্যান্ড, ক্যাথলিকরা যেখানে মনে করছে যে হ্যাঁ আমাদের মধ্যে অন্য রাষ্ট্র ক্যাথলিকরা আছে, তো সেখানে কিন্তু দাঁড়িয়ে তাদের কিন্তু একটা সংহতি তৈরি হয়। আবার যারা প্রোটেস্ট্যান্ট আছে তারাও কিন্তু ওরকম ভাবে দেখে যে কোন কোন এলাকাগুলো আমাদের জার্মানির রাষ্ট্রের যে সীমারেখাটা এর বাইরেও কোথায় 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 আর প্রোটেস্ট্যান্ট আর লোক মানে মানুষজন আছে, তো তাদের সাথে কিন্তু একটা সমষ্টিগত দিক দিয়ে কিন্তু একটা মিল তৈরি হয়। এবং অনেক সময় দেখা যায় যে তারা কিন্তু জার্মান পলিসিজের এগেইনস্টে কিন্তু অনেক সময় সোচ্চার হয়, তারা পলিটিক্যালি পার্টিসিপেট করে,
অনেক সময় দেখা যায় যে তারা হয়তো সমালোচনা করছে জিনিসটা এই 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 বেসিসে কিন্তু। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা কিন্তু ইউরোপকেও বলতে পারি যে নেশন আর ন্যাশনালিজম কিন্তু এক ইতিহাস বা এক ভাষা কিন্তু হয় না অনেক সময়। সেখানে দাঁড়িয়ে কিন্তু একটা স্তরগত যে যে একটা যে নেশন বা ন্যাশনালিজম সেখানেও কিন্তু একটা ব্যাখ্যা কিন্তু করতে হবে, যেটাকে বলা হচ্ছে সাব ন্যাশনালিজম। তো কিন্তু যেটা সর্বোপরি যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট, আমি বেনেডিক্ট অ্যান্ডারসনের মাঝখানে একটু বলছি যে এই যে রাজনীতিবিদ স্টালিন বলেছিলেন যে এটা যে যাই মানে যতই আমরা এক কালচার বা ইতিহাস যাই বলি না, যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে সমষ্টিগত দিক দিয়ে জিনিসটা কিন্তু একটা স্থিরতা আনতে হবে। ইট শুড বি আ স্টেবল কমিউনিটি, তবেই কিন্তু জিনিসটা কিন্তু অ্যাচিভ করা যাবে। এটা তো যাই হোক, আমি বেনেডিক্ট অ্যান্ডারসনে আমি আসছি। সেটা হচ্ছে যে এই যে একটা ফেনোমেনা, একটা দৈনন্দিন জীবনের সাথে যে একটা জড়িত জিনিসটা স্বাভাবিক, কারণ ইতিহাস এবং ইতিহাসের সাথে জড়িত যে উৎপাদন পদ্ধতি এবং তার সাথে জড়িত যে একটা কমিউনিকেশন প্রসেস, তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু ইটস আ রেগুলার অ্যাফেয়ার অলসো। এবার এটা হচ্ছে যে একটা রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করতে কিন্তু একটা সাহায্য করে, যেটা এখানে অ্যান্ডারসন বলেছেন যে পলিটিক্যাল এন্ড আইডিওলজিক্যাল কনস্টেলেশন, মানে একটা মতাদর্শগত দিক দিয়ে একটা সমষ্টি তৈরি করে। তার সেটা এটাও বলেছেন যে যেহেতু একটা ভ্যারিয়েশন আছে, সেটা কিন্তু উনি কোট করেছেন ইউ ওয়াটসন আরেকজন গবেষকের, উনি লিখেছেন যে কমপ্লেক্স ক্রসিং, হ্যাঁ, বা কমপ্লেক্স ক্রস রোড, সেটা হচ্ছে জটিল সংযোগস্থল। এইবার যেটা আসছি যে এতক্ষণ তো আমরা ইয়ে নিয়ে আলোচনা করলাম, ওই প্রকাশনা নিয়ে আলোচনা করলাম আর কি, লেখনী নিয়ে আলোচনা করলাম, যে লেখনীর যে একটা যে সূক্ষ্ম যে একটা ক্ষমতা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। কিন্তু যদি আমরা এবার কালচারকে যদি দেখি, কালচার হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে একটা সেট অফ নর্মস, নিয়ম, বিলিফ, আস্থা, বিশ্বাস, এগুলো একটা যখন পরম্পরাগত ভাবে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যখন ট্রান্সমিট করা হয়, জিনিসটা যখন মানে হস্তান্তর করা হয়, হ্যাঁ, এবং হস্তান্তর করার সাথে সাথে যে একটা যে সংস্কৃতি যে সবসময় যে একরকমই থাকবে সেটাও নয়, রিজিডি থাকবে সেরকম নয়। অনেক সময় দেখা যায় যে সেটার অনেক পরিবর্তন এসছে সময়ের সাথে সাথে, অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ডস অফ দি সোশ্যাল চেঞ্জ এট টাইম। তো সেইখানে অ্যান্ডারসন একটা ভালো কথা বলেছেন যে এই যে কালচার, হ্যাঁ, এই যে আর্টিফ্যাক্টস এর সাথে তুলনা করেছেন, যে হস্তনির্মিত বস্তু, হ্যাঁ, এই যে হস্তনির্মিত বস্তু মানে যখন বস্তু যখন তৈরি করা হয় তখন কিন্তু খুব সুন্দরভাবে খুব সূক্ষ্মতার সাথে কিন্তু তৈরি করা হয়, এবং সেটা যখন তৈরি করা হয় তো তখন কিন্তু ওই বস্তুটা কিন্তু একটা মানুষের তৈরি করা একটা সৃষ্টি, এবং সৃষ্টি যখন হচ্ছে তখন কিন্তু মানুষের স্বাভাবিকভাবে এটা একটা এক্সপেকটেশন থাকে যে ওই বস্তু এবং ওই সৃষ্টিটার উপরে আমার একটা অধিকার আছে এবং সেটার একটা আবেগ জড়িয়ে থাকে। তো স্বাভাবিকভাবে কালচারও কিন্তু একটা ওই আর্টিফ্যাক্টের মতো, যেটা কিন্তু একটা সবসময় মনে হয় যে কাজ ছাড়া করবো না, কারণ এটা আমাদের সৃষ্টি, আমরা এটাকে জড়িয়ে ধরে রাখবো, এটাকে আমরা সংরক্ষিত করে রাখবো, সুরক্ষিত করে রাখবো। তো সংস্কৃতি বা কালচার হস্তনির্মিত বস্তুর মতো নিপুণতার সাথে তৈরি করা, যেখানে মানুষের মনে সেই তৈরি করা সংস্কৃতি উপরে আবেগ জড়িয়ে আছে, এটাও কিন্তু একটা বলা যেতে পারে নেশনের একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফিচার। এবার আরেকজন আছে চেক রিপাবলিকের আরেকজন, ব্রিটিশ চেক রিপাবলিক আরেকজন গবেষক আনিস গেলনা। এবার উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে যদি আমরা বিভিন্ন দেশ অনুযায়ী যদি দেখি তাহলে কিন্তু এই যে নেশনটা, হ্যাঁ, সেটা কিন্তু একটা নির্মাণ করা যায়, পুনর্নির্মাণ করা যায়, নতুন ভাবে দেখা যায়। ফলে কি হচ্ছে সেখানে যে যে কোনো নাইটলি যে কাজটা হবে বা খুব যে উইদাউট এনি পলিটিক্যাল এজেন্ডা যেটা হবে যে হবে না তা কিন্তু নয়। এই যে যখন একটা কালচারও যখন কিছু করে হোক চেঞ্জ করা হয়, বা একটা রাষ্ট্রের সীমারেখাও যখন একটা চেঞ্জ করা হয়, অনেক সময় যে কোনো রাষ্ট্র হয়তো ভেঙে গেল, বা কেউ হয়তো কাউকে হয়তো জোর করে নেওয়া হলো, বা কেউ হয়তো স্বেচ্ছায় ঢুকতে চাইলো, তখন কিন্তু দেখা যায় যে এর মধ্যে কিন্তু একটা পলিটিক্যাল এজেন্ডা থাকে। তো সুতরাং সেই জায়গা কিন্তু ভালো মতন ভাবে বিকৃত হতেও পারে এবং
হ্যাজ দ্য পোটেনশিয়াল টু বি ম্যানিপুলেটেড। সেটা হচ্ছে একটা সূক্ষ্মভাবে রাজনৈতিকভাবে একটা পরিচালনা করা হয়। তাহলে শুধু এক পরিসরে মানুষের বাসস্থান হওয়াটাকেই কিন্তু এইভাবে কিন্তু আনুগত্য আসে সেটা কিন্তু নয় জাতীয়তাবাদীর জন্য। এবার যদি আমরা ইন্ডিয়ান কনটেক্সটে যদি আমরা আসি, একজন ইন্ডিয়ান মার্কসিস্ট রিসার্চার হিস্টোরিয়ান A.R. দেসাই, তো উনি যেটা করেছেন সেটা হচ্ছে ভারতীয় প্রেক্ষাপটে ন্যাশনাল ন্যাশনালিজমকে এই যে মানে উৎপাদন যে পদ্ধতিটা সেই অনুযায়ী কিন্তু ব্যাখ্যা করেছে, কিন্তু যেটা বলতে চাইছে যে কোথায় ইউরোপের সাথে আলাদা। এবং এটা কিন্তু আজকে বেনেডিক্ট অ্যান্ডারসন মানে লেট মার্কসিস্ট যারা, পরবর্তী মার্কসিস্ট যারা, তারা শুধু না, এমনকি কার্ল মার্কস নিজেও কিন্তু এটাই বলেছে যে এটাকে বলা হয় এশিয়াটিক মোড অফ প্রোডাকশন। এবং এটা কিন্তু কার্ল মার্কস কিন্তু খুব সমালোচনা করে বলেছে যে কেন আজকে ভারত দেখা যাচ্ছে যে ফিউডালিজমের যে একটা যে একটা সোসাইটি বা একটা যে স্তর, তারপরে কেন এগোতে পারছে না। এই যে দাস সোসাইটি যদি আমরা বলি, বা তারপরে যে পরবর্তীকালে যে একটা সাম্রাজ্যিক যে ফিউডালিজম, ফিউডাল সোসাইটি বা প্রিমিটিভ কমিউনিজম, যদি আমরা এই লাইন ধরে যদি আসি, সেটা দেখা যাচ্ছে যে ইউরোপ কিন্তু প্রিমিটিভ কমিউনিজম থেকে স্লেভ সোসাইটি, স্লেভ সোসাইটি থেকে ফিউডাল, ফিউডাল থেকে হচ্ছে ডাইরেক্ট কিন্তু ক্যাপিটালিজম, ক্যাপিটালিজম থেকে ওনার মত অনুযায়ী যে হ্যাঁ একটা ইউরোপিয়ান সোসাইটি আসবে, সেটা হচ্ছে সোশ্যালিজমের পর্যায়ে। কিন্তু সেটা কিন্তু আমরা ভারতে দেখতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে উপনিবেশ। এবং উনি কিন্তু এটাকে 3 ভাগে ভাগ করেছেন। সেটা হলো উপনিবেশের প্রাক্কাল, প্রি ব্রিটিশ পিরিয়ড, উপনিবেশ পর্যায়, খুব একদম ব্রিটিশ যখন রাজত্ব যখন চলছিল, এবং স্বাধীনতার পর্যায় পোস্ট ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ডে। আচ্ছা, এইবার যদি আমরা দেখি যে কারণগুলো কি কি, এই যে বলছে যে সোশ্যাল এন্ড মেটেরিয়াল কন্ডিশন। হ্যাঁ, এবার উনি কার্ল মার্কসের একটা ব্যাখ্যায় তুলেছেন যে কোথায় ভারত একটা স্টেজ অব্দি গিয়ে জায়গাটা আটকে আছে, যে ফিউডালিস্ট মানে যে সোসাইটিটাও আছে সেটাও কিন্তু ফ্রেঞ্চ বা ব্রিটিশ সোসাইটির মতন নয়। কেন কি ব্রিটিশ আর ফ্রেঞ্চ সোসাইটিতেও যদি আমরা দেখে নিই, তাহলে কিন্তু হচ্ছে যে রাজা থাকবে তার নিচে কিন্তু থাকবে নোবেল, নোবেল থাকবে নিচে থাকবে হচ্ছে নাইট, এবং নাইটের নিচে কিন্তু হচ্ছে আরো অনেক অ্যারিস্টোক্রেসির যে স্তরগুলো, অভিজাত যে স্টেজগুলো, অভিজাত শ্রেণী, তো সেখানে দাঁড়িয়ে কিন্তু তার নিচে থাকবে হচ্ছে পেজেন্টস, পেজেন্টসের নিচে থাকবে সার্ভ, তারা হচ্ছে কখনো কখনো তারা কৃষক হয়ে একটা কৃষক রূপে কাজ করে, আবার কখনো কখনো তারা দাস হয়ে যায়, যাদের কোনো সেরকম কোনো অধিকার থাকে না, তারা যে কোনো সময় হয়তো তাদেরকে জুলুচ্যুত করা হতে পারে। তো যাই হোক, কিন্তু এই যে গোটা স্ট্রাকচারটা এবং কাঠামোটা, সেটাই কিন্তু একটা আইনগত ভাবে কিন্তু একটা এগ্রিমেন্ট কিন্তু করা হতো। এবং এই যে জমির যে এই যে কৃষি জমির যে একটা উৎপাদন, সেইখানে কিন্তু দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে মানুষ যখন তাদের রেভিনিউ বা ট্যাক্স দেয়, মানে আয়কর মতো, সেটা কিন্তু নট ইন টার্মস অফ কাইন্ড, বা কোনো দেখা যাচ্ছে যে ওই উৎপাদন হিসাবে কিন্তু সেটা হচ্ছে না, সেটা কিন্তু একটা যে পেপার কারেন্সি বা একটা যে স্ট্যান্ডার্ডাইজড ফর্ম অফ যে মেজারমেন্ট, হ্যাঁ, যে একটা যে পদ্ধতি থাকে যে একটা মেজারমেন্টের, যে ফর এক্সাম্পল আছে তরল পদার্থের জন্য তো আমরা একরকম ভাবে ইউনিট ব্যবহার করি, এবং যেগুলো ফর এক্সাম্পল যেগুলো হেভি অবজেক্ট, সেগুলোর জন্য আরেক রকমের আমরা ইউনিট অফ মেজারমেন্ট আমরা ইউজ করি। তো সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে কিন্তু অলরেডি কিন্তু একটা স্ট্যান্ডার্ডাইজড ফর্ম অফ কিন্তু একটা মেজারমেন্ট কিন্তু আছে, সেটা কিন্তু ইন্ডিয়ান সিস্টেমে কিন্তু নেই, বিকজ অফ কাস্ট সিস্টেম, হ্যাঁ, জাতি। এবং সেখানে দেখা যাচ্ছে যে নিচু জাতির লোকেরা কিন্তু উঁচু জাতির যে জমির মালিক, তার প্রতি কিন্তু তাদের আনুগত্য দেখিয়ে কিন্তু তাদের জমিতে কাজ করতো, এবং সেটা কিন্তু বলা হতো একটা জাজমানি সিস্টেম, যেটা হচ্ছে একটা সার্ভিস দেওয়ার মতন। ফলে সার্ভিস দেওয়ার জন্য কি হয়, অনেকগুলো জাতি থাকতে পারে, যেমন A.R. দেসাই বলেছেন যে একটা টিটি বা মুচি, হ্যাঁ, কবলার, অয়েলম্যান, তারপর হচ্ছে পটার, ওয়াশারম্যান, এরা কিন্তু সবাই কিন্তু বিভিন্ন, এদের মধ্যেও কিন্তু এগুলো একটা কমন না। ফলে কি হতো, এই ইন্ডিয়ান কনটেক্সটে কিন্তু এই যে জমিটাকে যে একটা প্রাইভেট প্রপার্টিতে যে পরিণত করবে, হ্যাঁ, সেটা কিন্তু হতো না। যে একটা জমির মালিক আছে এবং জমির মালিক এখানে মানে খাজনা আদায় করবে, এবং সেটা কিন্তু একটা স্ট্যান্ডার্ডাইজড মানি কারেন্সি ফর্মে আদায় করবে, এবং সেটা কিন্তু ফাইনালি যে রাষ্ট্রের হাতে যাবে,
সেটা কিন্তু ইন্ডিয়ান কনটেক্সটে কিন্তু ব্রিটিশরা আসার আগে কিন্তু ছিল না। কিন্তু যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসছে তখন ধীরে ধীরে কিন্তু এগুলো জিনিসগুলোকে অর্গানাইজ করা হয়েছে বা জিনিসগুলোকে একটা বিভিন্ন একটা স্টার্টেড টু বি পুট ইন প্লেস। তো ফলে কি হচ্ছে, এই যে জিনিসটা দেখা যাচ্ছে যে এই যে জমিটা কিন্তু আগে যেটা এয়ারবেসেই বলছিলেন যে একটা ভিলেজ কমিউনিটির হাতে থাকতো, এবং ভিলেজ কমিউনিটির যে যিনি মাথা থাকতেন তিনি কিন্তু সবকিছু পুলিশ রেকর্ডে দেখতেন, আইনত দিকগুলোও দেখতেন, এমনকি তিনি রাজার অ্যাডভাইজারও ছিলেন, এমনকি ভিলেজ হেডম্যানেরও তার অনেক সময় অ্যাডভাইজার থাকতেন এবং মানুষকে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাতায়াতে সাহায্য পর্যন্ত করতেন। তো সেখানে কি ছিল, হোয়াট এয়ারবেস আই সেইং দ্যাট এই যে স্তর বিন্যাসগুলো সেগুলো কিন্তু যতদূর সম্ভব লিমিটেড থাকা যায়, মানে খুবই সিম্পল সোসাইটির মতো। যেটা কার্ল মার্কস বলছেন যে সাম্রাজ্য এলো গেল, এমনকি চার্লস মেটক্যাফ যিনি বলেছেন যে ভারতের গ্রাম হচ্ছে লিটল রিপাবলিকের মতন, ছোট ছোট একটা নিজস্ব একটা রাজত্ব, একটা সাম্রাজ্য। সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সাম্রাজ্য আসছে যাচ্ছে সবকিছু হচ্ছে, কিন্তু ভিলেজ যেটা হচ্ছে সেলফ সাফিসিয়েন্ট বা স্বতন্ত্র, সেই যে গ্রাম সমাজটা সেটা কিন্তু একটা স্বতন্ত্র রয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে যে এই যে প্রপার যে ফিউডাল সোসাইটিটা সেটাও কিন্তু হচ্ছে না জিনিসটা। এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে সেটাকে কিন্তু ধীরে ধীরে কমার্শিয়ালাইজ করতে আরম্ভ করলো। কিভাবে, যখন আমাদের ভারতীয় যে সাম্রাজ্যকে যখন হারাতে আরম্ভ করলো, যে এই যে বললাম যে একটা পলিটিক্যাল অ্যাগ্রেশনের মাধ্যমে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে খুব সূক্ষ্মতার সাথে স্ট্র্যাটেজিক্যালি কিন্তু ওরা ব্রিটিশরা উচ্চ বর্ণের কিছু লোক এবং যারা ডমিনেন্ট কাস্ট, হ্যাঁ, তাদেরকে কিন্তু জমির অধিকার সম্পূর্ণরূপে দিয়ে দেওয়া হয়েছে, যারা আগে ভারতীয় সাম্রাজ্যতে শুধুই মধ্যস্থতাকারী ছিল, মিডল ম্যান হিসেবে ছিল। তারা শুধু খাজনা আদায় করত মুঘল সাম্রাজ্যের হয়ে বা নবাবদের হয়ে এইভাবে, বা পেশওয়াদের হয়ে, যে মারাঠাদের সাম্রাজ্যে যদি আমরা বলি। তো এইখানে দাঁড়িয়ে কিন্তু জিনিসটা কিন্তু ব্রিটিশরা পাল্টে দিচ্ছে। এখন এদেরকে করে দিচ্ছে জমির মালিক, জমির মানে অধিগ্রহণ করে একচেটিয়া কিন্তু এদেরকেই মালিক বানিয়ে দেওয়া হচ্ছে। এবং এইখানে কিন্তু এই যে দে হ্যাভ ট্রাই টু ফুললি এস্টাবলিশ দি পারফেক্ট স্ট্রাকচার অফ ফিউডালিজম, যেখানে থাকবে রাজা থাকবে, নোবেল থাকবে, অ্যারিস্টোক্রেসি থাকবে, সার্ফ আর পেজেন্টস আর সার্ফ জিনিসটা। এইরকম স্ট্রাকচার কিন্তু আনা হচ্ছে, ডিসরিগার্ডিং দ্য ফ্যাক্ট যে আমাদের কিন্তু প্রধান এবং আঞ্চলিক একটা ব্যাপার হচ্ছে কিন্তু একটা জাতি সিস্টেম বা বর্ণ যে সিস্টেম, এবং সেটা বৈষম্য দেখা দেয়। যে সময় দেখা যায় যে এই আজকে জাতি সিস্টেমের জন্য কিন্তু মানুষের যে একটা একসাথে কাজ করা না করা, একটা যে টাচ হয়, ছোঁয়া লাগা, সেটাও কিন্তু একটা বড় প্রধান কারণ, যে একটা যে আমাদের সমাজটা কোথাও একটা ক্যাপিটালিস্ট মোড অফ প্রোডাকশন কিন্তু যেতে পারছে না। সেটা কিন্তু প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কতটা মাথা তলায়নি, কিন্তু সেটা ওরা কিন্তু ইম্পোজ করে দিয়েছে। এবং সেটার একটা প্রধান একটা যে অ্যাক্ট, সেটা হচ্ছে পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট, যেটা লর্ড কর্নওয়ালিস করেছে। যারা আর আরেকটা হচ্ছে রায়তওয়ারি সিস্টেম ম্যাড্রাস প্রেসিডেন্সিতে, স্যার থমাস মনরো, ইনি ছিলেন হচ্ছে গভর্নর অফ ম্যাড্রাস। তো টাইম এন্ড এগেইন দেখা যাচ্ছে হয় কখনো ভাইসরয়, হয়তো কখনো গভর্নর জেনারেল, এইরকম ধরনের এই যে বিভিন্ন ধরনের জমির যে আইনগুলো সেগুলো কিন্তু আনছে। বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট, হ্যাঁ, এই যে জিনিসগুলো সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে উৎপাদন যে ক্ষেত্রে 50 থেকে 60%, মানে এটা কিন্তু হচ্ছে হিউজ একটা পার্সেন্টেজ। সেই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে কৃষকদের উপরে, নিম্ন বর্গের কৃষকদের উপরে কিন্তু সব থেকে অত্যাচার করে এবং শোষণ করে কিন্তু সেই খাজনাটা কিন্তু একটা ট্যাক্সটা কিন্তু আদায় করা হচ্ছে। এবং সেটা কিন্তু হারভেস্টের মাধ্যমে নয়, যে আজকে যে জমির ফসলটা হচ্ছে, যে ফলনটা হচ্ছে, সেই মাধ্যমে কিন্তু না, একদম কারেন্সির মাধ্যমে, ক্যাশ টাকার মাধ্যমে। এবার যেহেতু জমিদাররা একমাত্রই জমির মালিক হয়ে বসে আছে, তো তারা স্বাভাবিকভাবেই একটা বলা যেতে পারে একটা দুর্নীতির সাথে যুক্ত হয়ে যাচ্ছে, এবং তারা আরো অনেকভাবে অত্যাচার করতে আরম্ভ করেছে এই কৃষকদের উপরে। ফলে কি হয়েছে যে তখন নানা রকমের যে দুর্যোগ আসে, যে ন্যাচারাল ক্যালামিটি আসে, তখন কিন্তু তারা সেই কৃষকরা সেই সাহায্য কিন্তু পায় না। এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে জাতীয়তাবাদীর যে আবেগটা, এটা কিন্তু দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। এক হচ্ছে অভিজাত শ্রেণী, যারা হয়তো ব্রিটিশদের এই শোষণের রাজনীতিটাকে বুঝতে পারছে, এবং তারা উচ্চ বর্ণের এবং উচ্চ বর্গের লোক, এবং তারা স্বাভাবিকভাবে এই জিনিসটার জন্যই তারা কিন্তু
পৌঁছাতে পেরেছে ইংলিশ এডুকেশনের কাছে। তারা কিন্তু অলরেডি যেহেতু এলিট শ্রেণী, ফলে তারা কিন্তু বিভিন্ন ভাষায় কিন্তু তারা স্কিল এবং তাদের ভাষা কিন্তু নখদর্পণে আছে, ফর এক্সাম্পল সংস্কৃত এবং ফার্সি। আর আরেকদিকে হচ্ছে প্রান্তিক মানুষ, যারা হয়তো মাস এডুকেশনের আওতায় হয়তো আসছে না, কিন্তু তারা কিন্তু রাজনৈতিকভাবে কিন্তু সচেতন, এবং রাজনৈতিকভাবে কিন্তু তারা কিন্তু এটা বুঝতে পারছে যে তাদের কিন্তু একটা প্রতিরোধ ক্ষমতা বা যে শক্তি ব্রিটিশদের এগেনস্টে শুধু নয় সবসময়, এমনকি দেখা যাচ্ছে এই যে উচ্চ বর্ণ বা অত্যাচারী শ্রেণীর বিরুদ্ধে, হ্যাঁ, আমাদের ভারতীয় প্রেক্ষাপটে যে সাইড বাই সাইড একদিকে যেমন স্বাধীনতা আন্দোলন চলছে, আবার সাইড বাই সাইড কিন্তু এখানেও দেখা যাচ্ছে বহু জায়গায় দাঙ্গা হচ্ছে, বহু জায়গায় রাজনৈতিক হিংসা দেখা যাচ্ছে এই এই অভিজাত শ্রেণীর বিরুদ্ধে। সেটা কিন্তু একত্রিত ভাবে কিন্তু তাহলে দেখাই যাচ্ছে যে ন্যাশনালিজম কিন্তু ওইভাবে দেখলে চলবে না। বিভিন্ন সময় প্রয়োজন অনুসারে সেই সংহতিকে কাজে লাগানো হয়েছে, স্বাভাবিকভাবে সেটা কিন্তু সাব ন্যাশনালিজম পরিণত হচ্ছে। যখন একটা কৃষক শ্রেণী যখন একত্রিত হচ্ছে, তখন কিন্তু তাদের কাছে একটা সাব ন্যাশনালিজম হচ্ছে। কেন কি আমাদের বেঙ্গলের ক্ষেত্রে যদি আমরা দেখি, পার্থ চ্যাটার্জির একটা লেখা আমি পরে আমি আসছি, সেখানে দেখা যাচ্ছে যে এই নিম্ন বর্গের যারা মূল নিবাসী যারা কৃষক, তারা কিন্তু বেশিরভাগই মুসলিম ছিলেন, এবং তাদের লড়াইটা কিন্তু শুধু হিন্দু জমিদারের বিরুদ্ধে নয়, আবার কিন্তু হচ্ছে বানিয়া মারওয়ারি ব্যবসায়ীদের বিরুদ্ধেও বটে, যারা মনে করছে যে আমাদের ব্যবসাটা কিন্তু শুধু কৃষি ক্ষেত্রে নয়, বিভিন্ন আরো ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যবসাটা কেড়ে নিচ্ছে শুধুমাত্র সাম্প্রদায়িকতার বেসিসে। তাহলে এটা হচ্ছে স্তরভিত্তিক জাতীয়তাবাদী, যেটা একটা পার্থ চ্যাটার্জি ব্যাখ্যা করেছেন ডেরিভেটিভ ন্যাশনালিজম হিসেবে। এবার ডেরিভেটিভ ন্যাশনালিজম যদি আমি বলি, তাহলে সেটা কিন্তু হচ্ছে যে it is not original, but it is not plagiarized concept also. সেটা হচ্ছে যে একটা আদল করে এটাকে কিন্তু একটা ন্যাশনালিজম কিন্তু আস্তে আস্তে আমাদের এশিয়াতে এবং উপমহাদেশে কিন্তু গজিয়ে উঠছে। ফলে কি হচ্ছে, আমি যদি ডেরিভেটিভ ন্যাশনালিজমটাকে যদি আমি মানে যদি ব্যাখ্যা করি, তাহলে এটা হচ্ছে ইউরোপীয় মাপকাঠি হিসাবে বিবেচনা করা হচ্ছে, কিন্তু তার সাথে কিন্তু ইম্পিরিয়ালিজমের ইতিহাস, কলোনিয়ালিজমের ইতিহাস এবং আঞ্চলিক পরিস্থিতি অনুযায়ী বিচার করা হয়। আচ্ছা, এই এআর দেশাই এখানে 5টা ফেজে ভাগ করেছেন ইয়েটাকে, কি বলে, ন্যাশনালিজমের যে স্বাধীনতা আন্দোলনটাকে, এবং এটা যে ইগনুর যে কোর্স কন্ট্রিবিউটর প্রফুল্ল কুমার নাথ, প্রফেসর, আসাম ইউনিভার্সিটি, উনি এআর দেশাইকে সাইট করেছেন এই পার্টিকুলার রিডিংটায়। তো এই যে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ফেজটা, এই যে ডেমোক্রেসি, ন্যাশনালিজম, কন্ট্রিবিউশন অফ রিফর্মার্স টুয়ার্ডস ইন্ডিয়ান রেনেসাঁ। এবার স্বাভাবিকভাবে যে আজকে রেনেসাঁ, যেটা যদি আমরা বলি যে এই যে জ্ঞান দীপ্তি এবং এনলাইটেনমেন্ট, সেটা যেমন ইউরোপীয় প্রেক্ষাপটে যেমন 1500 শতাব্দীতে, যখন 1600 শতাব্দীতে আস্তে আস্তে যখন ধীরে ধীরে প্রবেশ করতে আরম্ভ করেছে, ইন্ডিয়ায় কিন্তু সেটা কিন্তু মানে অ্যাটলিস্ট মানে অ্যাজ লেট অ্যাজ 17th and 18th century, আর্লি 18th century পর্যন্ত কিন্তু সময়টা লেগে গেছে, শুধুমাত্র এই সব কারণে যে বিভিন্ন সময় কিন্তু এই যে কৃষি ক্ষেত্রে বা যে কারখানার যে ক্ষেত্রে যে বিভিন্ন যে আইন আপনার যে হচ্ছে ফ্যাক্টরি অ্যাক্ট বা পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট, রাইটওয়ারি অ্যাক্ট, বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট, আরো যেসব আছে, তো সেইখানে কিন্তু দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে যেহেতু প্রাইভেট প্রপার্টি কনসেপ্টটাই এত দেরি করে যে এসছে, ফলে কি হয়েছে, এই যে কনসাসনেসটা যে আমরা যে শোষিত হচ্ছি, আমাদের যে কোথাও বিদেশি দর্শন পড়তে হবে, জানতে হবে, সেটা কিন্তু আজকে রামমোহন রায়, দ্বারকানাথ ঠাকুর বা দেবেন্দ্রনাথ ঠাকুর, এরা সবাই কিন্তু পড়াশোনা করে এটা কিন্তু জানতে পেরে মানে বলতে চাইছেন জনগণকে যে আমাদের কিন্তু আরো ওয়েস্টার্ন ফিলোসফি পড়তে হবে। আমাদের কিন্তু এটা একটা ড্রব্যাক যে আমরা কিন্তু আমাদের নিজেদের ভাষার সম্বন্ধে কিন্তু ওয়াকিবহাল নয়। কেন কি সংস্কৃত কিন্তু কিছু সমষ্টির মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে, এবং ফার্সিও কিন্তু যেহেতু এটা একটা প্রশাসনিক ভাষা ছিল, তাই জন্য কিন্তু সেটাও কিন্তু একটা বিশেষ শ্রেণীর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ রয়ে গেছে। ইনফ্যাক্ট রামমোহন রায় তো নিজেই ফার্সি জানতেন, কিন্তু সেটা বলতে চাইছেন যে এইবার কিন্তু সময় এসেছে যে এই যে আমাদের যে রাজনৈতিক যে মতাদর্শ এবং মানে মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেটার জন্য কিন্তু দরকার হচ্ছে মাতৃভাষা আর হচ্ছে ইংলিশ এডুকেশন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা কিন্তু কন্ট্রিবিউশন অফ রিফর্মার্স
টুয়ার্ডস ইন্ডিয়ান রেনেসা দেখি, এবং সেকেন্ড ফেজেও থার্ড ফেজেও কিন্তু আমরা কনস্ট্যান্টলি কিন্তু সেই রিফরমেশনটা দেখবো ভায়া কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজের একটা সূচনার মাধ্যমে, যেখানে কিন্তু বলেছে যে হিন্দু টেক্সট, যেটা কোনো হিন্দু টেক্সট কিন্তু থাকে না, বিভিন্ন রকমের ইন্টারপ্রিটেশন থাকে, এবং সেই ইন্টারপ্রিটেশন অনুযায়ী কিন্তু আমাদের কিন্তু যে হিন্দু ধর্মটাকে, সেটা কিন্তু যে ধর্মশাস্ত্র, সেটাকে কিন্তু বুঝতে হবে, এবং সেখানে কিন্তু জাতপাতের কোনো জায়গা নেই। এবং সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে নারীর শিক্ষা, এবং নারীর শিক্ষার সাথে সাথে কিন্তু যেটা ওনাদের বক্তব্য সেটা হচ্ছে ইউ হ্যাভ টু বি রেসপন্সিবল ওমেন, যারা কি ওয়েস্টার্ন ফিলোসফিও পড়বেন, অথচ সাইড বাই সাইড তারা হয়তো আজকে এই যে হেট্রোনর্মেটিভ যে হিন্দু কালচারটা, হ্যাঁ, সেটাও কিন্তু ধরে রাখবেন, মানে অ্যাজ এ পোটেনশিয়াল মাদার্স অফ ফিউচার জেনারেশন, আগামী প্রজন্মের জন্য। এবার সেকেন্ড ফেজটা দেখা যাচ্ছে ইট রাফলি কভার দ্য পিরিয়ড অফ 1885, আর সেই সময় কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জন্মগ্রহণ হয় 1885, আর 1905 কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জিনিসটা আমরা আমাদের বাংলার কনসেপ্টে যদি দেখি, সেটা হচ্ছে বঙ্গভঙ্গ আন্দোলন। সেই সময় কিন্তু একটা হিউজ একটা প্রোটেস্ট আর যেটা বলা হয় যে একটা প্রতিবাদ, সেটা কিন্তু একটা গর্জে ওঠা মানুষের, সেটা কিন্তু হয়েছে। তাহলে এই যে আমি যে এই যে ইনসিডেন্ট গুলো যে বলছি, এগুলো কিন্তু দেখা যাচ্ছে আমরা এই ইনসিডেন্ট গুলো কিন্তু টাইম মেনে গেলে সবসময় কিন্তু আমরা পড়াশোনা করে এসেছি একটা ইতিহাসের মাধ্যমে স্কুলে ছোটবেলায়। এই যে তার মানে কি দেখাচ্ছে যে এই ইতিহাসগুলো কিন্তু আমাদের পাবলিক ডিসকোর্সে কিন্তু ভালো মতো মানে প্রেজেন্ট। আমরা মানে দেখা যাচ্ছে লোকের মুখেও কিন্তু আমরা এগুলো জানি। ফর এক্সাম্পল যেমন সত্যাগ্রহ আন্দোলন, বা ধরা যেতে পারে এই যে আইন আন্দোলন, হ্যাঁ, যেটা কি ধরো ইয়ে হয়েছিল যে সিভিল ডিসওবিডিয়েন্স যে একটা মুভমেন্ট, বা যে সল্ট সত্যাগ্রহ 1930-এ, বা যে যেটা দেখা যাচ্ছে নন কোঅপারেশন আইন অমান্য 1920-তে, সেটা কিসের এগেনস্টে? সেটা হচ্ছে যে এগেনস্টে না, মানে যেটা হচ্ছে ওরা যেটা গান্ধী বক্তব্য, সেটা হচ্ছে স্বদেশী মুভমেন্ট, হ্যাঁ, যে একটা বিদেশি যে বস্তুদেরকে যে একটা ত্যায্য করা, বয়কট করা, এবং তার সাথে হচ্ছে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার হয়েছিল, হ্যাঁ, তার সাথে হয়েছিল যে রোল অ্যাটাক, যেখানে ব্রিটিশ প্রশাসনকে একচেটিয়া একটা অধিকার দেওয়া হয়েছিল একটা আমাদের নেটিভসের উপরে বর্বরতা দেখানোর জন্য, এবং একচেটিয়া ভাবে যেখানে মানুষকে ধরপাকড় করা যায়, যেখানে কোনো একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে না, একটা দায়বদ্ধতা থাকবে না, তার বিরুদ্ধে কিন্তু একটা সবসময় কিন্তু একটা আন্দোলন কিন্তু আমাদের একটা প্রতিরোধ কিন্তু গড়ে ওঠে। এবং সেই সব ঘটনাগুলো কিন্তু একটা মানে সবসময় কিন্তু একটা দেখা যাচ্ছে যে প্রত্যেক বছর আমরা যদি দেখি স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবস, আমরা কিন্তু এইসব ঘটনাগুলো নিয়ে আলোচনা করি এবং পড়াশোনা করি, আমরা দেখিও, টিভিতেও দেখি, আমরা পপুলার কালচারেও দেখি। তো এই যে ফোর্থ ফেজটা, এবার এইখানে হচ্ছে ফোর্থ ফেজ আর ফিফথ ফেজটা। ফিফথ ফেজটাই কিন্তু আমাদের কাছে কখনো জানানো হয় না জিনিসটা, আমরা কিন্তু অনেক সময় এগুলোর ব্যাপারে অবগত থাকি না। যেমন হচ্ছে যে এই যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ দি মার্কসেস, হ্যাঁ, রাইজ অফ দি ডিপ্রেসড ক্লাসেস। যেমন অনেক সময় দেখা গেছে যে ধীরে ধীরে যেহেতু ব্রিটিশরা একটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি করেছিল, সেখানে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে আমরা দেখতে পাই যে মুসলিমসরা যখন তারা একত্রিতভাবে একটা ন্যাশনালিজমের পথে যখন হাঁটতে আরম্ভ করেছিল, ফলে কিন্তু এটা ধীরে ধীরে দেখা যাচ্ছে তারা কিন্তু বঞ্চিত হওয়ার ফলে আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে সমাজ দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, তারা কিন্তু সরে এসছে অনেক ক্ষেত্রে। আবার অনেক ক্ষেত্রে এটাও দেখা গেছে যে যারা লোয়ার জাতি, যারা হয়তো সমাজ থেকে বঞ্চিত, এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে বহু ক্ষেত্রে ইলেকটোরেট, হ্যাঁ, বা যে একটা যে ভোটাধিকার, সেটার থেকেও কিন্তু বঞ্চিত রাখা হয়েছে। ব্রিটিশরা কিন্তু সুকৌশলে করেছে, এবং তার সাথে কিন্তু মদত দিয়ে গেছে অনেক সময় কখনো হিন্দু মহাসভা, কখনো আবার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসেরই অনেক রকমের অনেক প্রমিনেন্ট নেতারাও হয়তো এটা নিয়ে হয়তো বলেছে, বা খুব একটা হয়তো সোচ্চার হয়নি। ফলে কি হচ্ছে, আমরা পরবর্তীকালে দেখি যে এই যে বাবা সাহেব আম্বেদকর, উনি কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করেছেন, এবং 1927 সালেও কিন্তু একটা বড় একটা সভা একটা করেছেন, এবং মাঝে মাঝে উনি সভা করতেন। তো সেই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে উনি যেটা করেছেন যে এই যে হিন্দু ধর্মের যে বর্ণ প্রথাটা, সেটার বিরুদ্ধে কিন্তু সোচ্চার হয়েছেন, যে আমাদের কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে একটা শিক্ষার আলো এবং একটা রাইটফুল অ্যাক্সেস। তো এগুলো সাবঅর্ডিনেট স্টাডিজেই কিন্তু আসে। সাবঅর্ডিনেট স্টাডিজে যেমন বলছি রণজিৎ গুহ হচ্ছে এটার পায়োনিয়ার, এবং আরো অনেকে আছে, যেমন পার্থ চ্যাটার্জি, ডেভিড হার্ডিম্যান, শাহিদ আলী, জ্ঞান পান্ডে, দীপেশ চক্রবর্তী। সেটা কি হচ্ছে, এই যে রিরাইটিং হিস্ট্রি ফ্রম বিলো,
হ্যাঁ, একটা যে সোর্স, একটা সোর্সটাকে যে ভিত বানানো, এখানে কিন্তু আর কি ওইভাবে দেখা চলবে না যে কে এক ভাষার, কে এক কালচার। এখানে কিন্তু দেখার উদ্দেশ্যটাই হচ্ছে যে এই যে শোষিত যে সমাজ, তারা কিভাবে ইতিহাসটাকে গড়ে তুলছে, তারা কিভাবে প্রতিরোধ ক্ষমতাটাকে গড়ে তুলছে, সেটা শুধু উপনিবেশের বিরুদ্ধে নয়, একটা গোটা শ্রেণীর, অভিজাত শ্রেণীর বিরুদ্ধে যারা সবকিছু দখলে রেখে দিয়েছে, শিক্ষা থেকে প্রশাসন থেকে সবকিছু থেকে। আমরা এই কনসেপ্টটা দেখছি ইতালীয় গবেষক অ্যান্টোনিও গ্রামসির মাধ্যমে, যিনি বলেছেন যে প্রশাসনিক, ইটালির প্রেক্ষাপট দিয়ে উনি বলেছিলেন যে প্রশাসনিক স্তরে যাদের ক্ষমতার অ্যাক্সিস থেকে একদম ক্ষমতাচ্যুত করা হয় গায়ের জোরে বা কখনো হয়তো সুকৌশলে এর বাইরে রাখা হয়। তো এখানে কি হচ্ছে, আমরা এই কনটেক্সটটাকে ইউজ করছি যে নিচু পদমর্যাদার কর্মকর্তাদের বলা হতো সাবঅর্ডিনেট। এইখানে কিন্তু হচ্ছে কৃষক, শ্রমিক ও আদিবাসী আন্দোলনের মাধ্যমে কিন্তু তারা কিন্তু এটাই চাইতো যে ক্ষমতার মূলকে কিন্তু উৎপাটিত করে তুলতে হবে। এবার এইখানে কিন্তু হচ্ছে এই যে ফোর্থ ফেজ আর ফিফথ ফেজে কিন্তু জিনিসটা দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান মাসেসরা কিন্তু আস্তে আস্তে কিন্তু ইনফিল্ট্রেট করছে। তারা কিন্তু যে বললাম শিক্ষা যতটা বেশি আছে তার থেকে বেশি কিন্তু হচ্ছে রাজনৈতিক সচেতনতা কিন্তু সব থেকে বেশি আছে। তো এইখানে দাঁড়িয়ে কিন্তু তারা কিন্তু আস্তে আস্তে অন্যরকম ভাবে তাদের মতো করে একটা স্বতন্ত্র স্বদেশী আন্দোলন এবং স্বাধীনতার আন্দোলন কিন্তু তৈরি করেছে ফোর্থ ফেজ আর ফিফথ ফেজে ভালো মতন ভাবে। তাতে কিন্তু দেখা যাচ্ছে তারা কিন্তু সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও লড়েছে, হয়তো কখনো কখনো হয়তো সাকসেসফুল হয়নি, কেন কি বহুবার দেখা গেছে যে হয়তো পুনায় হয়তো দেখা যাচ্ছে ডেকান রাইটস হয়েছে কৃষকদের, আবার কখনো দেখা গেছে যে পাবনায় যে এখন এবং বেঙ্গলে প্রেজেন্ট বেঙ্গলে যে নদীয়া আমাদের ভারতে, তো সেখানে দেখা যাচ্ছে বহু এরকম হিন্দু মুসলিম রাইট রয়েছে এবং সেগুলো কিন্তু দেখা যাচ্ছে কৃষক আন্দোলনটা বেশি এবং তার সাথে কিন্তু জড়িয়ে আছে জাতি এবং ধর্ম। এই যে যেটা একদম শুরুতে যেটা আমি এবার একটু বলতে চাই সেটা হচ্ছে যে জটিল সংযোগস্থল, ভেরি কমপ্লেক্স ক্রসরোড। তো সেখানে তিনটে কেস স্টাডি এখানে করা হয়েছে। একটা হচ্ছে ডেভিড হার্ডিম্যান, আদিবাসী অ্যাসাসিন, যারা যে বলতে চাইছে যে এই যে আজকে উপজাতি সাউথ গুজরাটে খেডা ডিস্ট্রিক্টে তাদের কিন্তু একটা বিশেষ একটা অকুপেশন আছে বা একটা বেঁচে থাকার যে একটা সাস্টেন্স মোড অফ লিভিং, সেটা কিন্তু হচ্ছে যে একটা লিকার তৈরি করা। হ্যাঁ, সেটা হচ্ছে একটা পদ্ধতিগত একটা ট্রেডিশনাল ওয়েতে, কিন্তু সেটা কিন্তু ব্রিটিশরা এসে কিন্তু কি করেছে, গোটা মানে জমিটাই কিন্তু নিজেদের হাতে নিয়ে এই উপজাতিদেরকে জমিচ্যুত করে কিন্তু পার্সি এবং বানিয়া যারা বিজনেসম্যান আছে তাদের হাতে কিন্তু তুলে দিয়েছে। ফলে কি হয়েছে, আকবরী অ্যাক্ট অনুযায়ী তাদের হাতে কিন্তু সমস্ত অধিকারটা আছে যে একটা গোটা লিকার বা অ্যালকোহল ইন্ডাস্ট্রিটাকে তারা কমার্শিয়ালাইজ করবে। ফলে কি হয়েছে, কমার্শিয়ালাইজেশন করার ফলে এরা সুকৌশলে এই আদিবাসীদেরকে অ্যালকোহল কনজিউম করিয়ে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছিল যাতে তারা কোনোদিনই মাথা তুলতে না পারে এবং তারা নেশায় বুঁদ হয়ে থাকে। এবং এখানে দেবী মুভমেন্টটা কিন্তু যেটা করা হয়েছে, এই যে এখানে একটা সংহতি তৈরি করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে একজন সালাহাবাই বলে, সালাহ মানে হচ্ছে অ্যাডভাইস দেওয়া, যে দেখা যাচ্ছে একটা মহিলার উপরে সালাহাবাই, হ্যাঁ, একজন দেবী, হ্যাঁ, এটা কিন্তু হিন্দু ধর্মের নয়, এটা হচ্ছে একদম আদিবাসী একজন একটা নিজস্ব একটা রিলিজন। দেখা যাচ্ছে যে তার উপর ভর করে সে জোরে জোরে কথা বলছে এবং জোরে জোরে তার মাথা নাড়াচ্ছে এবং বলছে যে না, এই আদিবাসী সমাজকে আমার এটাই বলার বক্তব্য যে তোমরা এভাবে অ্যালকোহল কনজিউম করো না, মদ্যপ অবস্থায় থেকো না, জেগে ওঠো, একটা সচেতনতা তৈরি করো, শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাও। এবং মজার বিষয়টা হচ্ছে তাদের নিজেদের আদিবাসী উপজাতির যারা এখন অ্যাট প্রেজেন্ট হয়তো শিডিউল ট্রাইব বা ব্যাকওয়ার্ড ক্লাসে থাকবে, তাদের মধ্যে কিন্তু 2 থেকে 3 জন এরকম সোশ্যাল অ্যাক্টিভিস্ট বা সমাজকর্মী কিন্তু উঠে এসেছে যারা খুবই উচ্চশিক্ষিত হয়েছে। এবং পরবর্তীকালে ডেভিড হার্ডিম্যান যখন এই ইয়েটা করেছিলেন, এথনোগ্রাফিটা এবং ফিল্ড স্টাডিটা করেছিলেন, তখন দেখা যাচ্ছে যে এরকম 2-3টে কিন্তু গভর্নমেন্ট স্কুল কিন্তু তৈরি করেছে এবং ব্রিটিশ সরকারকে কিন্তু চাপ সৃষ্টি করে কিন্তু তাদের একটা উন্নতির দিকে একটা এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এবং সেখানে কিন্তু তাদের সো কল্ড সালাহবাই কিন্তু বলছে যে তোমরা কিন্তু মাছ মাংস ছবে না, ইউ হ্যাভ টু বিকাম আ ফুললি ভেজিটেরিয়ান। কারণ ওই তারা কিন্তু চাইছে যে একটা উচ্চ বর্ণের মতন কিন্তু একটা লাইফস্টাইল লিড করতে, যেখানে তারা চাইছে যে আমাদের কিন্তু যাতে যে একটা আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতার জন্য শিকার না হতে হয়, আমরা যেন এগিয়ে যেতে পারি এবং আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্নতার একটা মূল মন্ত্র হিসেবে কিন্তু আমরা নিজেদেরকে আয়ত্তে করে নিতে পারি জিনিসটা। আর নেক্সট যেটা হচ্ছে একটা
পার্থ চ্যাটার্জির অ্যাগ্রেরিয়ান রিলেশনস অ্যান্ড কমিউনালিজম ইন বেঙ্গল। এটাও খুব খুব ভোলাটাইল একটা জায়গা, যেখানে দেখা যাচ্ছে যে এই যে সব বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট, যেটা টাইম এন্ড এগেন অ্যামেন্ডমেন্ট হয়েছে, পরিবর্তন হয়েছে, সেটা দেখা যাচ্ছে যে একদিকে হয়তো মুসলিম লীগ হয়তো এটার বিরুদ্ধে সোচ্চার হয়েছে, কিন্তু হিন্দু মহাসভা এবং নদিয়ার মানে এখন প্রেসিডেন্ট নদিয়ার কিছু কংগ্রেস নেতা হয়তো সেটা হয়তো সোচ্চার হয়নি, অনেক সময় সমর্থন করেছে যে জমিদারি সিস্টেমটাকে কিন্তু কখনোই কিন্তু এটা হালকা করে নেওয়া যাবে না এবং এদেরকে কিন্তু মানে বশ্যতা স্বীকার করতেই হবে। সেখানে দাঁড়িয়ে কিন্তু এই সব কৃষক সমাজ, যারা মুসলমান মূল নিবাসী কৃষক সমাজ, তারা কিন্তু কি করতো, প্রতিবাদ করতো একটা জঙ্গি আন্দোলনের মাধ্যমে। হয় তারা ইচ্ছাকৃতভাবে হিন্দু একটা নেইবারহুডে বা এলাকাস্থলে হয়তো গোমাংস রেখে দিত, আবার তার প্রতিবাদে দেখা যেত যে হিন্দুরা ইচ্ছাকৃতভাবে শুক্রবার দিন হয়তো কোনো ফ্রাইডে প্রেসে ইয়ে করতো, কীর্তনবাজি জোরে জোরে একটা। তো একটা সময় এটাও দেখা গেছে যে মুসলিম কৃষক নেতারা আবেদন করেছেন ব্রিটিশদের কাছে যে এটা যদি একটা আমরা বলি যে যে জাতীয়তাবাদীর কথায় যে ব্রাউন স্কিন বা এই যে কালো চামড়ার লোকেরা যাদেরকে ব্রিটিশরা বর্বর বলেছে, আমাদের এটা গায়ে লাগে, হ্যাঁ আমরা চাই যে আমরা এগিয়ে আসি, আমাদেরকে সঠিক একটা পলিটিক্যাল স্পেস দেওয়া হোক। কিন্তু মজার বিষয়টা হলো যে এই আজকে সাম্প্রদায়িকতার জন্য বা এই যে জাতি সিস্টেমের জন্য দেখা যাচ্ছে যে ব্রিটিশরা কিন্তু যে একটা যে বদ্ধমূল ধারণা তৈরি করেছে যে কালো চামড়ার লোকেরা কোনোদিনই উন্নতি করতে পারবে না, সেটা কিন্তু স্টিরিওটাইপটা কিন্তু রিইনফোর্স হয়ে যাচ্ছে ওয়ান্স এগেইন। তো সেখানে দাঁড়িয়ে আবেদন করেছে যে এই দাঙ্গা থামানোর জন্য কিন্তু ব্রিটিশ শাসনের, ব্রিটিশ পুলিশই কিন্তু দরকার, সেখানে কিন্তু সাদা চামড়ার প্রশাসক বা ম্যাজিস্ট্রেট এলে কিন্তু হবে না, জিনিসটা থামবে না। আর লাস্টে বার্নার্ড কোন যেটা আরেকটা কেস স্টাডি করেছেন, সেটা হচ্ছে একটা খুবই ইন্টারেস্টিং জায়গা হচ্ছে, সেটা হচ্ছে যে সমাজটাকে যে ব্রিটিশরা যে দেখেছে যে কিভাবে বিভক্ত আছে, সেটা হচ্ছে ওয়াকিল, হ্যাঁ, শ্রফ, দালাল, পণ্ডিত, দেশমুখ, এরা হচ্ছে সবাই। এই যে ওয়াকিল যেমন হচ্ছে আইনত দিক দিয়ে একটা স্তর, মানে একটা স্তর, একটা টাইটেল, এদেরকে টাইটেল দেওয়া হতো। তারপর হচ্ছে শ্রফ বিজনেসম্যান, দালাল পণ্ডিত হচ্ছে ব্রাহ্মণ। তো এই যে ব্রিটিশরা তহসিলদার, দেশমুখ, এই যে এয়ার দেশাই কি বলেছিল যে আমাদের সমাজটা তো মানে কোন রকম ভাবে ডিফারেন্সিয়েট, মানে যে জিনিসটা যে ফিউডাল মোড অফ প্রোডাকশনের যে ডিভিশনটা, যে স্তর বিন্যাসটা, সেটা যতটা মিনিমাম রাখা যায়, সেখানে দাঁড়িয়ে ব্রিটিশরা কিন্তু এসে জিনিসটাকে ছড়িয়ে দিল একদম মানে ইন অ্যাকর্ডেন্স উইথ ইউরোপিয়ান ফিউডালিজম। দেশমুখ, তহসিলদার, দারোগা, যা এই যে সব টাইটেল গুলো দিয়ে জিনিসটা কিন্তু আরো ডিসেন্ট্রালাইজ করে দিল, বিকেন্দ্রীকরণ যেটাকে বলা হয়, ক্ষমতার মানে একদম বিকেন্দ্রীকরণ, কাজের একদম পার্টিকুলার একদম ডিভিশন অফ লেবার যেটাকে বলা হয়, একদম শ্রম বিভাজন, যেটা আমাদের ইন্ডিয়ান কনটেক্সটে কিন্তু এই কারণে কিন্তু যেটা বলা হচ্ছে যে এশিয়াটিক মোড অফ প্রোডাকশন এই জন্য উন্নতি করতে পারছিল না। ব্রিটিশরা এসে কিন্তু একদম জিনিসটা ডিভিশন অফ লেবারটাকে কিন্তু আরো সূক্ষ্ম করে দিয়েছে, আরো অনেক রকম স্তর বানিয়ে দিয়েছে। সেখানে তারা কিন্তু দেখা যাচ্ছে যে তারা লোকাল লোকদেরকে বলতো জন্তু, হ্যাঁ, এবং এই জন্তুদের মাধ্যমে তারা চাইতো যে এই যে ভাষাগুলো তারা যেন ট্রান্সলেট করে দেয় বা অনুবাদ করে দেয় জিনিসগুলো। কেন? এই যে তাহলে কি হয়, কমান্ড অফ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষার উপর দখলটা থাকবে, আর অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ অফ কমান্ড মানে পরবর্তীকালে সেই ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করে নির্দেশিকা জারি করা হবে। এই যে বলছে মুঘল সাম্রাজ্যে আগে মানে ওটাকে নির্দেশিকা বলা হতো না, ওটাকে বলা হতো একটা ভয় বা ত্রাসের সৃষ্টি, হ্যাঁ, যে সেন্স অফ এন্টাইটেলমেন্ট। কিন্তু ব্রিটিশরা বলছে যে আমরা কিন্তু সেন্স অফ এন্টাইটেলমেন্ট দেখাচ্ছি না, আমরা কিন্তু আইনতভাবে জিনিসটা কিন্তু করছি, নির্দেশিকা জারি করা। সেখানে কিন্তু দেখা যাচ্ছে বহু মানে ইউরোপীয় স্কলাররাই কিন্তু বলছে যে জর্জ হার্ভে বা উইলিয়াম জোন্স, তারা কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করেছে যে ভাষার কিন্তু সেলফ এস্টিমটা নামানো কিন্তু ঠিক নয় ইন দ্য নেম অফ ইম্পিরিয়ালিজম। নমস্কার।